ডাবল এক্সপোনেনশিয়াল এগুলার আর কি শর্টলি বলছিলেন আর কি কিভাবে কিভাবে। মানে জাস্ট বেসিকটা কাকে বলে। তাহলে আমরা পার্থক্য চারটা যে মেথডের কথা বললাম, প্রথম বলছিলাম মুভিং এভারেজ, তারপর বলছিলাম এক্সপোনেনশিয়াল, পুরো লিখলাম না, আপনারা একটু দেখেন, এক্সপোনেনশিয়াল। দেন 3 নাম্বার বললাম ডাবল এক্সপোনেনশিয়াল অথবা হোল্ট মেথড। 4 নাম্বার বলছিলাম উইন্টার অথবা সিজনাল মেথড। পার্থক্য কি বলছি, এখানে আমরা কোনো রকম ট্রেন্ড করব না, মুভিং এভারেজ অথবা ওয়েটেড মুভিং এভারেজ যাই বলি না কেন, এখানে আমরা কি করব না, কোনো ট্রেন্ড বের করব না। এখানে থাকবে অনলি প্রিভিয়াস ডাটা, প্রিভিয়াস ডাটা অথবা যে ডাটাগুলো আপনার, যে ডাটার উপর বেস করে আপনি কাজ করবেন। এখানে আমরা কোনো হিডেন ট্রেন্ড খুঁজবো না। যখন আমি 2 নম্বরে চলে আসবো, হিডেন ট্রেন্ড বা লেভেল যেটাই বলি, ট্রেন্ডও খুঁজবো না, দ্যাট মিন্স বলা যায় নো ট্রেন্ড, নো লেভেল, নো সিজনালিটি। যখন আমি এক্সপোনেনশিয়ালে আসবো তখন আমি জাস্ট এটার মধ্যে থেকে অ্যাকচুয়াল ফোরকাস্টও করব, সাথে সাথে লেভেল বের করব। যখন আমি ডাবল এক্সপোনেনশিয়ালে আসব তখন আমি ফোরকাস্ট করব, লেভেল বের করব, সাথে সাথে আমি ট্রেন্ড অ্যানালাইসিস করব। যখন আমি উইন্টার করব তখন আমি ফোরকাস্ট করব, লেভেল করব, ট্রেন্ড করব, সাথে আমি সিজনালিটি অ্যাড করব। দ্যাট মিন্স যখনই আমরা চারটা মেথড করব এই ক্ষেত্রে আমাদের পার্থক্য হবে, বাট আমাদের মূল কাজ একটাই, যেটা হচ্ছে টু আইডেন্টিফাই বা টু ডিফাইন বা টু ডিফাইন না বলে কি বলা যায়, টু ফাইন্ড ফোরকাস্ট বা টু ডু ফোরকাস্ট যেটাই বলি, টু ডু ফোরকাস্ট। অ্যানাদার ওয়ান আরেকটা আছে টু রিডিউস ফোরকাস্ট এরর। যে চারটা মেথডই আমরা ব্যবহার করি না কেন, আমাদের মেইন কাজ যাই হোক না কেন, প্রথম কাজই হচ্ছে দুইটা। একটা হচ্ছে টু ফাইন্ড ফোরকাস্ট, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ফোরকাস্ট বের করতে পারি। অ্যানাদার ওয়ান হচ্ছে আমরা হাউ টু রিডিউস আওয়ার ফোরকাস্ট এরর। চারটা মেথড যাই করি কেন কেন আমাদের দুইটা বের করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বের করবো ফোরকাস্ট এবং এরর। দেন আমরা স্টার্ট করব প্রথম মেথডটা দিয়ে, যে মেথডটাকে আমরা বলছি মুভিং এভারেজ। তাহলে মুভিং এভারেজ কি বলেন, মুভিং এভারেজ কি? হ্যাঁ বলেন তাড়াতাড়ি। ম্যাম প্রিভিয়াস সবই করে যোগ, মানে একসাথে যোগ করে এভারেজ বের করে তারপরে হচ্ছে মানে নেক্সট ইয়ারটার ফোরকাস্ট বের করা। দ্যাট মিন্স আমি আমরা একটা এভারেজ যদি বলি, এভারেজটা বের করার ফর্মুলাই হচ্ছে আমাদের যতগুলো ডাটা থাকবে, ঠিক আছে না, এভারেজ বের করার ফর্মুলা হচ্ছে যতগুলো ডাটা থাকবে, আমার যত বছরের ডাটা থাকবে অল ডাটার সামেশন, এবং আমরা ভাগ করব কি দিয়ে, যতগুলো বছর থাকবে, নাম্বার অফ ইয়ার। ঠিক আছে, তাহলে এর সাথে যদি মুভিং এভারেজ অ্যাড হয়, মানে এভারেজটা যদি বলি নরমাল এভারেজ বের করেন, দ্যাট মিন্স যত বছরের ডাটা থাকবে তত বছরের ডাটা, তার সাথে আমি ডিভাইড করব নাম্বার অফ ইয়ার। এর সাথে যদি আমার মুভিং এভারেজ যোগ হয়, দ্যাট মিন্স যদি বলে 3 বছরের এভারেজ, 3 ইয়ার্স মুভিং এভারেজ, তাহলে অবশ্যই আপনাকে 3 বছরের, মানে আপনি যে বছরে আছেন তার চেয়ে প্রিভিয়াস 3 বছরের ডাটা আপনার কাছে থাকতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি 3 মুভিং ইয়ার্স বলি, তাহলে আমরা স্টার্ট করব কত থেকে, 4 দিয়ে। তাহলে আপনারা সবাই কাইন্ডলি, যদি মনে হয় এক্সেলে করলে আপনারা এখন ধরতে পারবেন, খাতায় করলে সময় লাগবে, তাহলে এক্সেলে করেন, আদারওয়াইজ খাতা কলম থাকলে খাতা কলমে করেন, যেভাবে শুরুতে হয় সুবিধা হয়। আমি কিন্তু এই ক্লাস আর নিব না, সো প্রবলেম যেভাবে হোক আমাকে বলতে হবে যে মানে প্রবলেম আবার করেন, আজকে ক্লাসে সলভ করতে হবে। ওকে, সো মুভিং এভারেজ যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, 3 ইয়ার্স। আমি কিন্তু ওয়ার্ডটা আপনাদেরকে বলে দিছি যে কত ইয়ার্স নিব, 3 ইয়ার্স। কোশ্চেনে অবশ্যই বলা থাকবে 3 ইয়ার্স মুভিং এভারেজ আমরা বের করব। তাহলে 3 ইয়ার্স মুভিং এভারেজ যখন আমরা বের করব, তার মানে 3টা বছরের ডাটা আমার অলরেডি থাকতে হবে। এখানে আমাদের টোটাল 8 বছরের ডাটা আছে, তাহলে আমাদের 3টা বছরের ডাটা অলরেডি মাস্ট থাকতে হবে। তাহলে এই 3 বছরের ডাটা, তাহলে আমরা স্টার্ট করব কোথা থেকে, ফ্রম 4th উইক, যেহেতু এখানে 4টা উইকের কথা বলা আছে, 4th উইক। তাহলে 4টা 3টার যোগফল
আমি ম্যানুয়ালি করি যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে প্রথমটার যোগফল প্লাস সেকেন্ড ওয়ান প্লাস থার্ড ওয়ান ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। যেটা আসবে সেটাই আমার 4 উইকের কি এটা ফোরকাস্ট। তাহলে এটা আমার কি লিখতে হবে? মুভিং এভারেজ ফোরকাস্ট। ঠিক আছে, বুঝাতে পেরেছি? তাহলে আমার 5 ইয়ার্স কত হবে বলেন তো? বলেন, এমনগুলো যোগফল বলেন কোনগুলো হবে? হ্যাঁ, নাম ধরে জিজ্ঞেস করতে পারবো না, বলেন। 41.2 45 এই তিনটার ম্যাম যোগফল দিয়ে দেন 3 দিয়ে ভাগ তার করতে মানে হবে 44 প্লাস 40 প্লাস প্লাস 45 45, রাইট। তাহলে আমরা পরবর্তী যখন আসবো আপনারা কিন্তু যোগ করে নিন, আমি কিন্তু আর এখানে করছি না যাতে আপনারা বুঝতে পারেন। দেন আবার যদি আমি পরবর্তী তিনটা করি তার মানে কত আসবে? 40 প্লাস 45 প্লাস কত আসবে? 38। এইভাবে করে করে আমি এরকম করে 8 পর্যন্ত বের করতে পারবো। চাইলে কিন্তু আমি কি 9 বের করতে পারবো? বলেন তো 9 পারবো কিনা বের করতে? মানে পারবো ওই ম্যাম। 9 এরটা পারবো, কারণ 9 এরটার জন্য কিন্তু আমার এই বছরের কোনো অ্যাকচুয়াল সেলস এর দরকার নেই। দরকার আছে 9 এরটার জন্য আমার দরকার হচ্ছে 43 প্লাস 39 প্লাস 38। 38 এটা যা করতেছি আমরা, এটাই হচ্ছে আমাদের 3 ইয়ার্স এর মুভিং এভারেজ। ক্লিয়ার? Yes, জি ma'am. ম্যাম। ওকে, তাহলে আমাদের প্রথম অবজেক্টিভ ফিল আপ হলো, ফোরকাস্ট বের করা হলো। দেন আমার কাজ হচ্ছে ফোরকাস্টিং এরর বের করা। তো ফোরকাস্ট এরর জন্য নরমালি আমরা 4টা মেথড বা 4টা টেকনিক শিখবো। প্রথম টেকনিকটা কি বলছি? Mean forecast error. মেইন মেইন ফোরকাস্ট এরর। সেকেন্ড ওয়ান 4টা বা 5টা, ম্যাক্সিমাম 4টা করে, বাট আমি এখানে দেখবেন সিমিলার একই জিনিস, তো ওই জন্য 5টা হয়েছে। মেইন ফোরকাস্ট এরর, mean absolute error, mean square error, mean absolute percentage error, দেন হচ্ছে mean percentage error। তাহলে আমার দেখেন এখানে ফোরকাস্ট আমার আছে, বাট ফোরকাস্ট এরর কি বের করা আছে? আপনি কিন্তু ফোরকাস্ট করছেন। তাহলে আমি তো এখানে 4টা জিনিস একটু কপি করি, আপনারা সবাই একটু খাতায় লিখেন। তাহলে আমার 5টা জিনিস কি কি হলো? mean forecast error, mean absolute error, mean square error, mean absolute percentage error, mean percentage error। তাহলে আমার লাগবে কি? ফোরকাস্ট এররটা লাগবে। তাহলে ফোরকাস্ট এরর আমরা কিভাবে বের করি? বলেন, ফোরকাস্ট এরর কিভাবে বের করি? অ্যাকচুয়াল থেকে যেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করছি সেটা আমরা বাদ দেব। ঠিক আছে না? আমার লাস্ট ওয়ান কি 40 হয়েছে? সবাই খাতা করছেন? এটা বের করছেন? আপনাদের রেজাল্ট কেটে আসছে? জি ম্যাম ফোরকাস্ট কি সবার কেটে আসছে কিনা একটু চেক করেন হাতে হাতে। আমি তো ক্যালকুলেটর, আমি তো এক্সেলে করে ফেললাম, আপনারা হাতে হাতে কি ফোরকাস্ট এটা বের করতে পারছেন কিনা? না হলে বলেন যে ম্যাডাম কোন একটা আমার সাথে মিলে নাই। কেন মিলে নাই এখনই সলভ করে ফেলি। ওকে, তাহলে আমরা ফোরকাস্ট এররতে আসি। ফোরকাস্ট এরর হলো যেটা আমার অ্যাকচুয়াল হবে, যেটা আমার অ্যাকচুয়াল হবে সেটা থেকে আমি মাইনাস করব আমার যেটা ফোরকাস্ট আমি করছি। দুটার মধ্যে ডিফারেন্স মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আপনার যেটা হয়েছে, যেটা আপনি প্রেডিক্ট করছেন, এই দুইটার মাইনাসে তো আমি কি পাবো? আমার ভুল হয়েছে কত, মানে আমার ডেভিয়েশন কত হয়েছে। এটাকে আমরা বলবো ফোরকাস্ট এরর। তাহলে আমি জাস্ট কি করে দিলাম? করছেন সবাই? তাহলে এখানে 4, এখানে কত হবে? -5. তাহলে এখন আই থিঙ্ক বুঝতে পেরেছেন। তাহলে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এতটুকু বের করেন, সবাই বের করেন কত আসতেছে আপনি বলেন। এতটুকু সবার হয়েছে কিনা? Yes, জি ম্যাম yes, ma'am. ওকে, তাহলে আমাকে বললো মেইন ফোরকাস্ট এরর। তাহলে মেইন ফোরকাস্ট এরর কিন্তু আমি জানি মিন আমরা কিভাবে, কোন একটা কিছুর মিন কিভাবে বের করি? সবগুলোর যোগ করব, ডিভাইড করব কত দিয়ে? নাম্বার অফ ইয়ার। তাহলে সবগুলো আমি যোগ করি, যোগ করেন। আমি ডিরেক্ট করব, আপনারা করেন, যোগ করেন, ইন্ডিভিজুয়াল ভাবে করেন। 4 প্লাস -5 প্লাস 2 প্লাস -3 প্লাস -2 হয়েছে করা? জি ম্যাম -0.8
ওকে, মাইনাস ম্যাম 0.8 -0.8 -0.8 আসবে কেন? এটা যোগ করেন, ভালো করে যোগ করেন। কত আসে ম্যাম এটা? -4 আসবে, দেখেন অ্যান্সার দেখেন আপনাদের। জি ম্যাম, আমি মিন ফোরকাস্ট এররটা বলেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। এখন কি -4 কি এসেছে সামেশন যেটা বের করেছেন? জি ম্যাম। ওকে, তাহলে টোটাল হচ্ছে আমার -4। তাহলে আমি একটু আপনাদের করি। তাহলে সামেশন দিয়ে আমি কি করব, কত দিয়ে ভাগ করব? নাম্বার অফ ইয়ার। নাম্বার অফ ইয়ার এখানে কয়টা আছে? 5। 5 দ্যাট মিন্স আমার মেইন ফোরকাস্ট ইয়ার হচ্ছে -0.8। ওকে, এখন সেকেন্ড ওয়ান বলেন, মেইন অ্যাবসলিউট এরর। তাহলে আমার অ্যাবসলিউট ভ্যালুটা লাগবে। অ্যাবসলিউট মানে কি? যেটা আমার মাইনাস আছে সেটাকে আমি কি করে দিব? বাদ করে দিব। তাহলে অ্যাবসলিউট এরর যদি করি, the absolute forecast error কত হবে? আপনাদেরটা কত হবে বলেন? এখানে একটা ফর্মুলা আছে, যে দেখেন কিভাবে করছে। আপনারা কত কত লিখবেন বলেন তো? 4, তারপর কত আসবে? -5 +5 আসবে, +5 আসবে, তারপর 2 3 -3 +2 +3 +3 তাহলে আমি যদি এক্সেল এ করি, এক্সেল একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এবিএস। এবিএস করলে দেখবেন অটোমেটিক যে নাম্বারটা আছে এটা আপনার কি হয়ে যাবে? অ্যাবসলিউট হয়ে যাবে। ওকে, তাহলে হলো আমার অ্যাবসলিউট। মেইন অ্যাবসলিউট এরর মানে সেম, আমাকে কি করতে হবে? সামেশন করতে হবে না? জি ম্যাম। তো আমি যেহেতু একবার অলরেডি সামেশন করছি, আমার আর ফর্মুলা লিখতে হবে না। তাহলে আপনারা সাম করেন, সাম করলে দেখেন এটা আসে কিনা রেজাল্ট। 16 আসে কিনা যোগফল? সাম জি করলে ম্যাম। কি 16 আসে? জি ওকে, ম্যাম। তো মেইন যদি করি দ্যাট মিন্স 16 ডিভাইডেড বাই কত? ম্যাম 5 5 3.2। এই যে আমার এখানে 3.2 চলে আসছে। ম্যাম এটা বুঝি না, এটা কিভাবে আসলো? মানে 3.2টা বুঝেন না, তাই তো? নো ম্যাম, এই যে মিন অ্যাবসলিউট এরর এই পাশে যেটা করলাম 4 আচ্ছা। 5 এটা হচ্ছে কিছুই না, জাস্ট আমার যেটা মানে আপনি ফোরকাস্ট এররটাকে অ্যাবসলিউট করবেন। অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে হচ্ছে এই ভ্যালুটা, মানে কোন একটা কিছুর এ আছে -a, তাহলে এর অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে এর উপর কি করা, এটা দাও। তার মানে এটাকে অলওয়েজ প্লাসই কনসিডার করতে হবে। তাহলে আপনি দেখেন এখানে মাইনাস ছিল -5, এটা কি হয়ে গেছে? +5। 2 তো 2ই আছে, যেহেতু প্লাস আছে। -3 3 -2 2। তাহলে এই দুটোর যোগফল আমার কত আসবে? 16। যেহেতু মিন করতে বলছে, তার মানে 16 ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার। ইয়ার কত আছে? 5 ইয়ার। তাহলে 5 ইয়ার করলে আমার 3.2 আসবে। ওকে, এখন বলছে মিন স্কয়ার এরর। তাহলে মিন স্কয়ার এরর মানে হচ্ছে স্কয়ার এরর। দ্যাট মিন্স এররটাকে আমার কি করতে হবে বলেন? এরর কি করতে হবে? স্কয়ার করতে হবে। মানে আপনারাই বলেন, মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না। মানে এটা আপনি এটাও কনসিডার করতে পারেন, এটাও কনসিডার করতে পারেন, কারণ আমরা যখন স্কয়ার করি অটোমেটিক মাইনাসটা কি হয়ে যায়? বাদ হয়ে যায় না? পজিটিভ হয়ে যায়। পজিটিভ হয়ে যায়। সো আমাদের এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি কি করব? এটা গুণ এটা 16। তাহলে যে এররটা থাকবে সেটাকে আপনি শুধুমাত্র ডাবল করে দিবেন। ডাবল না, সরি ডাবল বলে ভুল হবে, স্কয়ার করে দিবেন। তাহলে স্কয়ার করলে যেমন 4 4 16, 5 5 25, 2 দুগুণে 4, 3 3 9, 2 দুগুণে 4। তাহলে আমার এই ফর্মুলা চলে আসলো। করেছেন সবাই এটা? জি ম্যাম। ওকে, তাহলে আমার আবার কি করতে হবে? যেহেতু মিন স্কয়ার এরর বলছে, তার মানে এটা সামেশন করতে হবে, ডিভাইড করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে আমি ডিভাইড করলাম 5 দিয়ে। equal divided by 5 11.6। ঠিক আছে, 11.6 ঠিক আছে। জি ম্যাম। এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মেইন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। মেইন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর মানে হচ্ছে কোনো কিছু এরর কত পার্সেন্ট সেটা খুঁজে বের করা। তাহলে আমার ওই ডেভিয়েশনটা আগে লাগবে না? ডেভিয়েশনটা কিন্তু এটা কিন্তু এই যে এররটা বলছে, এটার কিন্তু আরেকটা নাম আমি কি বললাম বলেন তো? ডেভিয়েশন বলতেছে বিচ্যুতি। আপনি যেটা করেছেন, আপনি যে ইন্টারপ্রেট করেছেন বা প্রেডিক্ট করেছেন, সেখান থেকে আপনার অ্যাকচুয়ালটা কত। যখন আমরা অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর করব, তার মানে এই এররটা এখানে এই যে আমাদের যে ডেভিয়েশনটা হলো সেটা অ্যাকচুয়াল সেলস এর কত পার্সেন্ট। তাহলে এটার ফর্মুলা হচ্ছে ফরকাস্টিং এরর
divided by absolute actual sales, এটাকে আমি কি করে দেব ইনটু 100। ফর্মুলাটা কি বোঝা গেছে? জি ম্যাম। ফরকাস্ট এরর আমরা কিভাবে বের করি? এস্টিমেট actual sales minus এস্টিমেটেড সেলস। মানে ফরকাস্ট সেল এস্টিমেট যেটা এই দুটো দিয়ে করে আমি অ্যাকচুয়ালটা পাচ্ছি। তাহলে এইভাবে সবাই ফর্মুলা ধরে বের করেন, বলেন কত আসে। আপনারা করার পর আমি করবো কত আসে। প্রথমটার ভ্যালু কত আসবে? divided by actual sales into 100। 8.88 সবার কি এটা আসছে? একটু না হলে আমাকে বলেন যে ম্যাডাম আমি পারি না, আমি তাহলে আবার হাতে করাবো। জি ম্যাম। নিচে চারটাও বের করেন, নিচে চারটাও বের করেন, আমি ওয়েট করছি আপনারা করেন। ও আরেকটা জিনিস কিন্তু ভুল হয়েছে, এটা কিন্তু আমি কনসিডার করছি এটা, তাহলে আমি অ্যাবসলিউট না করে আগে এটা করি। আপনারা করেন, আপনারা বাকিগুলো করেন। অ্যাবসলিউট যেহেতু করছি, অ্যাবসলিউট মানে কি, তাহলে আমার অ্যাবসলিউট ভ্যালুটা আসবে। অ্যানসার চলে আসছে আপনাদের? ম্যাম অ্যাবসলিউট দিয়ে করেছি, অ্যান্সার ঠিক আসছে। আছে, এটা না অ্যানসার? জি Yes, ম্যাম। ma'am. তাহলে আমরা সেম ভাবে এখন কি করতে পারি, যদি মিন বলেছে তাহলে আমার আগে সামেশন বের করতে হবে। সামেশন বের করেন। আচ্ছা, এটা কিন্তু আমরা আরো সহজ ভাবে করতে পারি এক্সেল। আমি তো এখন ম্যানুয়ালি করছি, ম্যানুয়ালি করারও দরকার নেই। অ্যানসার হচ্ছে 7.93। অ্যানসার কি 7.93 হয়েছে? জি ম্যাম। অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। আর লাস্ট ওয়ান হচ্ছে কি মেন পার্সেন্টেজ এরর। তার মানে মেন পার্সেন্টেজ এরর। মেন পার্সেন্টেজ এরর মানে সেম, তাহলে আমার এটা অ্যাবসলিউট না, এটা যে ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেলস ইনটু 100। আমি সামেশন দিয়ে যোগ করলাম, তাহলে ভাগ 5। এটা হচ্ছে মেন পার্সেন্টেজ এরর। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। নো ম্যাম। মিস অ্যাবসলিউটের ক্ষেত্রে শুধু হচ্ছে ওই পজিটিভ মানটা নেব, আর হচ্ছে মিন ক্ষেত্রে ওই পজিটিভ নেগেটিভ যেটা আছে ওইটাই নেব। হ্যাঁ, এখানে তো অ্যাবসলিউট ওয়ার্ডটা নাই আছে। আপনার কোশ্চেনে কিন্তু স্পেসিফিক বলে দিবে যে আপনি কোনটা নিতে হবে। দেখেন এখানে বলে দিছে অ্যাবসলিউট এরর, তাহলে অবশ্যই আপনার কোনটা নিতে হবে, অ্যাবসলিউটটা নিতে হবে না? এখানে কিন্তু আপনার অ্যাবসলিউটটা বলে দিছে, তাহলে অবশ্যই আপনার কোন এররটা নিতে হবে না, অ্যাবসলিউট এরর। আমি কিন্তু পরের যে ফরকাস্ট দেখাবো তখন কিন্তু এটা দেখাবো না, এটা তখন আপনারা নিজেরা নিজেরা করবেন। তাহলে আমার মুভিং এভারেজ শেষ। এখন বলেন যদি আমি 5 বছরের বলতাম যে লাস্ট 5 ইয়ার্স, তাহলে কোনটা হইতো, কত থেকে স্টার্ট হতো? 6 থেকে স্টার্ট হতো ম্যাম। হ্যাঁ 6 থেকে, তার মানে 39 প্লাস 44 প্লাস 40 প্লাস 45 প্লাস 38। ওকে, তাহলে মুভিং এভারেজ শেষ। আমরা ওয়েটেড এভারেজে চলে যাই। ওয়েটেড এভারেজ কি আপনার এখানে তুলতে হবে। ওয়েটেড এভারেজটা হচ্ছে মুভিং এভারেজের মতো। পার্থক্য কোথায়? মুভিং এভারেজে যে আপনার 3 মুভিং এভারেজ বা ধরেন যতটা ওয়েট দেওয়া থাকবে, ফর এক্সাম্পল আপনার 3টা ওয়েট দেওয়া আছে, 3টা ওয়েট দেওয়া আছে মানে হচ্ছে আপনার লাস্ট 3 ইয়ার্স এর মুভিং এভারেজ চাচ্ছে। ওয়েট মানে হচ্ছে 1 2 3, তাহলে যে 3 ইয়ার্স এর যে আছে, যখন আমরা আগের ম্যাথটা করছিলাম, আগের ম্যাথটাতে প্রতিটা ওয়েট ছিল সমান, আপনি সমানভাবে ভ্যালু দিছেন। ফর এক্সাম্পল যদি বলি এখানে যে 41 এর সাথে বাকিগুলো যোগ করছেন, তার মানে 39 আপনার কাছে সেম ভ্যালু, 44 ও আপনার কাছে সেম ভ্যালু, 40 ও আপনার কাছে সেম ভ্যালু, মানে আপনি ইকুয়াল ভ্যালু দিছেন। আর যখন আপনি ওয়েট এভারেজ করতেছেন তখন আপনার মনে হচ্ছে না, যেহেতু আমি রিসেন্ট যে ডাটা সেটা আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট না, রিসেন্ট এটা আপনার কাছে হয়েছে 4 বছর আগের ডাটা, সেটার একটু ভ্যালিডিটি কম,
আমার রিসেন্ট ডাটাকে আমি একটু ভ্যালু বেশি দিব, তারপর একটু ভ্যালু, তারপরেরটাতে আরেকটু কম দিব, তারপরেরটাতে আরেকটু কম দিব, এবং লাস্ট ওয়ান হচ্ছে আরেকটু কম দিব। বা এটা এমন হতে পারে যে সব থেকে 4 বছর আগে যে ডাটাটা আছে সেটাকে আমি সব থেকে ভ্যালু বেশি দিব, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, এবং রিসেন্ট যেটা আছে সেটাকে একটু কম দিব। এটা কোশ্চেনে বলা থাকবে যে কি অনুযায়ী আপনি আপনার ওয়েটটা ডিস্ট্রিবিউট করবেন। এখানে যেমন বলা আছে যে 0.4, 0.3, 0.2, 0.1, তার মানে রিসেন্ট, এই মানে রিসেন্ট বলছে। দ্যাট মিন্স 0.4টা আপনি দিবেন সবচেয়ে রিসেন্ট যে ডাটা সেটাকে, 0.3 দিবেন তার চেয়ে আরেকটু কম, কম রিসেন্ট, 0.2 দিবেন তার থেকে আরেকটু কম, 0.1 দিবেন তার থেকে আরেকটু কম। তাহলে যেহেতু 4টা আছে, তার মানে এটাকে আমি আরো একভাবে বলতে পারি 4 years weighted moving average। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যখন ওয়েটেড এভারেজ করি, ওয়েটেড এভারেজ মানে কি? তাহলে আমার রিসেন্ট ডাটা আছে 45, আমি একটু হাতে লিখি, আপনারা প্র্যাকটিস করেন। 45 কিন্তু তার সাথে ওয়েট কত? 4 প্লাস 0.3, আচ্ছা 0.3 না দিয়ে আগে লিখি 40 ইন্টু 0.3 প্লাস 44 ইন্টু 0.2 প্লাস 0.1 ইন্টু, আচ্ছা 39 আগে দিয়ে 0.1 দিই, 39 ইন্টু 0.1। এই 4টার সামেশন যেটা আসবে দেখবেন 42.7 আসছে। দেখেন আপনাদের এটা অ্যান্সার হয়েছে কিনা বা আপনারা বুঝতে পেরেছেন কিনা। নাম্বার 5 এ কেন করেছি, কেন এভাবে ওয়েট এভারেজ করেছি, এটা দেখেন বুঝেন কিনা। বা কোশ্চেন করতে হবে তো, না বুঝলে আবার বোঝাবো, কোনো সমস্যা নাই। ম্যাম হয়েছে। বাকি সবার দেখেন, বাকিগুলো করেন, বাকি 3টাও করে ফেলেন, হাতে হাতে করেন। ঠিক আছে কিনা? করতে পেরেছেন সবগুলো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন যদি আমরা ফরকাস্ট পাই, আমরা কি কি বের করতে পারবো? ফরকাস্ট এরর বের করতে পারবো, অ্যাবসোলিউট ফরকাস্ট এরর বের করতে পারবো, পারবেন না? জি ম্যাম। মানে এই যে 4টা জিনিস আমরা শিখেছি, আমি আবার 4টাই বলি বারবার, 5টা জিনিস আমরা করেছি, সেই 5টা জিনিস কিন্তু আমরা ইজিলি এখান থেকে বের করতে পারবো। সবগুলো যা করেন না কেন, ফরকাস্ট এবং অ্যাকচুয়ালটা থাকলে তো আমরা কি করতে পারি, সবগুলো বের করতে পারি। তাহলে বাসায় এটা প্র্যাকটিস করবেন যে কিভাবে এই ম্যাথটাই আমরা ফর্মুলা গুলো ধরে অ্যাপ্লাই করে করতে পারি। তাহলে আমাদের মুভিং এভারেজ গেল, ওয়েটেড এভারেজ গেল, যেখানে আমরা শুধুমাত্র বের করছি আমাদের ফরকাস্ট ভ্যালু। সিম্পল এক্সপোনেনশিয়াল যখন আসবো তখন বললাম কি বের করব, ফরকাস্ট ভ্যালু বের করব এবং আপনাদের লেভেল বের করব। তাহলে আসেন কিভাবে আমরা ফরকাস্ট করতে পারি, অথবা লেভেলও বলতে পারি, বা হল মেথডে লেভেল আছে, এটাও আছে। ওকে, আসেন, যখন আমি সিম্পল এক্সপোনেনশিয়াল ভ্যালুতে আসবো তখন আমার একটা যে মান দরকার, বা আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, এটা টেনশন, যেটাকে আমরা বলি আলফার মান। তো এখানে ফর্মুলাটা লিখতে হবে, বুঝতে পারবেন কিনা। দেখেন আমাদের কতগুলো ফোরকাস্ট দেওয়া আছে, ম্যাথটা থাকবে কিরকম আমি একটু দেখাই। আমাকে করতে হবে ফোরকাস্ট, এখানে আপনার কোনো ভ্যালু থাকবে না। এখানে নিয়মটা হচ্ছে যখন আমাদের ইনিশিয়াল কোনো ভ্যালু দেওয়া না থাকবে, ইনিশিয়াল ভ্যালু দেওয়া না থাকা মানে হচ্ছে এইখানে যে ভ্যালুটা আছে সেটাকে আমি কি হিসেবে লিখবো, ফোরকাস্ট হিসেবে লিখবো। আপনার কোশ্চেনে কিন্তু এতটুকু থাকবে, বারবার বলি এখানে করাটা দেখে আপনার আবার ভুল বুঝেন না, এতটুকু থাকবে। আপনাকে একটা আলফার মান দেওয়া থাকবে, একটা আলফার মান দেওয়া থাকবে, সাথে আপনাকে
হয়তো ইয়ার থাকতে পারে, অথবা উইক দেওয়া থাকবে, অথবা মান্থলি দেওয়া থাকবে, যেভাবে থাকে আপনাকে অ্যাকচুয়াল সেলসটা দেওয়া থাকবে। অ্যাকচুয়াল সেলস, এই তিনটে জিনিস দেওয়া থাকবে। তো যখন আমার প্রথম বছরের ফোরকাস্ট বলবে, যেটাকে আমরা ইনিশিয়ালাইজেশন বলি, নরমালি আমাদের যেহেতু আমরা লেভেল বের করতেছি, তার মানে হচ্ছে আমার প্রিভিয়াস বছরের ডেটা লাগবে। যদি ফর্মুলাটাকে আমি একটু ডিসক্রাইব করি, ফর্মুলাটা কি লিখেছি? আলফা। এখানে এ কিন্তু আলফা, এখানে যে এটা আছে এটা হচ্ছে আলফা। তাহলে আমি যদি আলফার কথা বলি, আলফা ইন্টু এ, এ এ মানে হচ্ছে অ্যাকচুয়াল সেলস, অ্যাকচুয়াল সেলস ইন্টু অ্যাকচুয়াল সেলস এর কি টি মাইনাস, ফর্মুলাটা এখানে লিখি, আলফা ইন্টু অ্যাকচুয়াল সেলস, এবং এই অ্যাকচুয়াল সেলসটা হচ্ছে আগের বছরের অ্যাকচুয়াল সেলস, প্লাস 1 মাইনাস আলফা ইন্টু আগের বছরের ফোরকাস্ট, আগের বছরের ফোরকাস্ট। তাহলে আগের বছরের ফোরকাস্ট আপনি যে নামে দিবেন, তাহলে আমরা এফ দিছি, তাহলে এফ ইন্টু আগের বছর, তার মানে টি থেকে 1 মাইনাস হবে। এটাই আছে আমার ফর্মুলা, এটা হচ্ছে আপনার ফোরকাস্টের ফর্মুলা ফর ইউজিং সিম্পল এক্সপোনেনশিয়াল। তো যখন আমি প্রথমটাতে থাকবো, প্রথমটাতে কি আমার আগের বছরের কোনো ডেটা আছে? আপনি যখন উইক 1 এরটা বের করছেন, তখন কি কোনো আগের বছরের ডেটা আছে? নো ম্যাম। দ্যাট মিন্স আমাকে কি করতে হবে, ওই বছরের যেটা অ্যাকচুয়াল সেলস, এটাকে আমার প্রেডিক্ট করতে হবে। দিস ইজ ইওর উইক 1 ফোরকাস্ট। কেন আমরা এটা ইউজ করছি বোঝাতে পেরেছি, নাকি কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম এখানে একটা ম্যাম প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। ম্যাম এখানে যে ফোরকাস্ট ইয়ার মানে ফোরকাস্ট যদি ফার্স্ট ইয়ার দেয়া না থাকে ম্যাম, যদি আমারটা 3 ইয়ার্স ইয়ে হয়, মুভিং এভারেজ হয় বা 4th ইয়ার হয়, আমি যদি 3 ইয়ার্স বলা থাকে প্রথমে ম্যাম, তাহলে তিনটাকে যোগ করে এটা তো তারপর 3 দিয়ে ভাগ করে যেটা পাবো এটা প্রথমে ফোরকাস্টে নিলে হবে না ম্যাম এরকম ভাবে? সিম্পল এক্সপোনেনশিয়াল করছি না আমরা, জি ম্যাম। মানে আপনি তো বলে আছেন ওটা তো মুভিং এভারেজ, মেথড তো আলাদা। মানে আপনার কোশ্চেনটা কি ছিল? আপনি এটা যে ফোরকাস্টটা যে প্রথমটা ধরে নিছে যে এখানে দেয়া নাই, ফোরকাস্টের জন্য আপনি ধরে নিলেন, এরকম না ধরে আমি যদি 3 না মানে না, ফার্স্ট ওটা তো 3 ইয়ার্স কম্বিনেশন, এটা হাইব্রিড। যোগ করে তারপরে হাইব্রিডটা ফোরকাস্টার একটা এই হচ্ছে, আপনি তো হাইব্রিড আপাতত শেখাচ্ছেন, আপনি ইন্ডিভিজুয়াল মেথড শিখুন, হাইব্রিড তো করা যায় না। আর আপনি তিনটা যোগ করে কিভাবে করবেন এটা? কারণ এটা তো আপনার সামনে না। আপনি যখন ফোরকাস্ট 1 এরটা আছেন, দেখেন চিন্তা করেন, তখন কি আপনি 44 40 ধরে করতে পারবেন? এটা তো আপনার কাছে এখনো হয় নাই, আপনি তো এখনো উইক 1 এ আছেন। তো আপনি এই ডাটাগুলো তো আপনার কাছে অ্যাভেলেবেল তখন নাও থাকতে পারে, তাহলে আপনি কিভাবে এটা ফোরকাস্ট জি করবেন? জি ম্যাম এখন বুঝছি, জি ম্যাম বুঝতে পারছি। বুঝতে ঠিক আছে পারছেন না? কারণ আপনি তো প্রিভিয়াস, আমরা অলওয়েজ পাস্ট ডাটা নিয়ে কাজ করি, আমরা কিন্তু কখনোই কি করতে পারি না, ফিউচার নিয়ে কাজ করতে পারি না। ওকে, তাহলে আমাদের ইনিশিয়ালাইজেশনটা কি বোঝা গেছে, যে কেন আমরা ওই ডাটাকে এখানে নিয়ে আসছি? কারণ একটাই, আমাদের প্রিভিয়াস কোনো ডাটা নেই। ওকে, তাহলে আপনি এখন ফর্মুলা যেটা আমি লিখেছি সেই অনুযায়ী উইক 2 টা বসান তো, কত আসে? কত আসবে বলেন? তাহলে আমার 0.2, তাই না? 0.2 0.2 সাথে গুণ হবে কোনটা? আগের বছরের সেলস, মানে 39 প্লাস 1 মাইনাস আলফা, তার মানে হচ্ছে 0.8 ইন্টু আগের বছরের ফোরকাস্ট, তার মানে 39। কত আসে? ম্যানুয়ালি করলে আপনার 47.6। কোনটা? এটা যখন করেন কত আসে? 47 আসবে কেন? এই যে না এটা আসবে 39 39 আসবে তো। সবার কি 39 এসেছে? আমি তো করেন, আমার কি করে দেখাতে হবে নাকি পারবেন? এটা ক্যালকুলেটর করেন, ইউজ করেন, কত আসে? হ্যাঁ, চুপ কেন? একজন দুজন করছেন, বাকি সবাই কি করছেন? এই ক্লাস কিন্তু আমি আর নিব না আজকের পর। ম্যাম 39 এসেছে। 39। তাহলে আমরা আরেকটা অ্যাজাম্পশন কিন্তু বলতে পারি, পরীক্ষার হলে মানে আপনাদের টাইম কমানোর জন্য কিন্তু এগুলো শেখানো, যে যখন আমার অ্যাকচুয়াল সেলসটা এখানে সেম আসবে, আপনি তখন ডিরেক্ট কি করতে পারেন, এইটাই এখানে বসা দিতে পারেন। বুঝতে পেরেছি? তাহলে আমি ডিরেক্ট এখানে 39 না লিখে এখানে ডিরেক্ট কত লিখতে পারি? 39। 39। এখন আপনি এখান থেকে আবার স্টার্ট করেন
40 থেকে স্টার্ট করবেন। দ্যাট মিন্স আপনি উইক 3 থেকে স্টার্ট করবেন। পরীক্ষার হলে যেটা করবেন, উইক 3 থেকে স্টার্ট করবেন, উইক 4 থেকে করবেন, উইক 5, 6, 7, 8 থেকে করলে আপনার একটা সংখ্যা কমে যাচ্ছে না? যেহেতু আপনারা পরীক্ষার হলে ম্যানুয়ালি করছেন, আপনাদের তো সময় বেশি লাগবে। তো আপনি তখন 1 আর বের না করবেন, 2 ও দরকার নেই। কারণ 2 তো আমরা অলওয়েজ জানি কোনটাই আসবে। আগের বছর যেটা সেলস অ্যাকচুয়াল ওটাই কিন্তু এখানে চলে আসবে। আপনি ম্যানুয়ালি মাত্র হাতে করলেন। তাহলে ওইটা আসার পর আপনি এখানে 39 এটাকে ডিরেক্ট এখানে বসাই দিবেন। এখানে যে ভ্যালুটা আসবে সেম ভ্যালুটা এখানে বসাই দিবেন এবং পরে উইক 3 থেকে কন্টিনিউয়াসলি করবেন। দেখেন অ্যান্সার এটা আসে কিনা। 40, 40, 41 এই পর্যন্ত করেন। কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, তাহলে আমি আবার করে দিব। ম্যাম প্রথম ভ্যালুটাকে আমরা অলওয়েজ হচ্ছে সেমটি বসায় দিব। এই যে এটা 39 বসাবেন কিনা? জি ম্যাম, প্রথম ফোরকাস্টটাকে অলওয়েজ এই যে এখানে যে 39 বসালাম হ্যাঁ, এভাবেই এটা বসাই। 39 হবে। কেন হবে এটা তো বললাম। কেন হবে? মুখস্থ করবেন না, বললাম না? কেন হবে? কারণ আপনার তো আগের বছরে কিছু নাই, পাস্ট হিস্ট্রি নাই। তার মানে ওই বছরে যেটা সেলস ওইটাই আমাকে ফোরকাস্ট হিসেবে কনসিডার করতে হবে। হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে এটা পরীক্ষার হলে জাস্ট আপনার 2 মিনিট এখানে নষ্ট করার দরকার নেই। আপনি শুরু করবেন কোথা থেকে? উইক 3 থেকে। ম্যাম যদি কোয়েশ্চেন এরকম হয় যে আগের ম্যাথে আমাকে ফোরকাস্ট বের করতে হয়েছিল, সো ওইখান থেকে ওই ফোরকাস্টের ডেটাটাকে আমি ইউজ করতে পারবো? কোনটা ফোরকাস্ট বের করা লাগছে বুঝিনি। যেমন হচ্ছে যদি জিনিসটা এমন থাকে যে আগের ম্যাথে হচ্ছে ওয়েটেড এভারেজ দিয়ে সেম ডেটা দিয়ে ফোরকাস্ট আমরা অলরেডি বের করেছি, সো ওইটা ডিফারেন্স বলে ওইটা তো আপনাকে সিম্পল এক্সপোনেনশিয়াল বলবো না, তখন আবার নতুন করে ফোরকাস্ট করতে বলবো যে বাই ইউজিং সিম্পল এক্সপোনেনশিয়াল এটার ফোরকাস্ট বের করা। দুটো মেথড তো একসাথে আসবে না, আসলে একটা এতে আসবে একটা বিতে আসবে, আপনার রেজাল্ট ডিফারেন্ট হবে। তাহলে যে কোনো সিচুয়েশনে হচ্ছে আমরা প্রথমটা ডেটাটা ফোরকাস্টটা বসায় দিব এমনিতে। হ্যাঁ, বসাবে। এখন যদি এখানে ফোরকাস্ট দেওয়া থাকে তাহলে তো আর বসাইতে হবে না, বসাইতে হবে। এখানে আপনার ফোরকাস্ট আমি পরীক্ষার হলে দিয়ে দিলাম 40, তখন কি আবার এখানে 39 হবে? না ম্যাম। তখন কিন্তু এই 40 ধরে আবার আপনাকে করতে হবে, করে যেটা হবে বাকি সবগুলো অ্যান্সার। এগুলো তো একটু ট্রিক্স, এগুলো তো নিজেরা শিখবেন। সবই যদি আমি বলে দিই তাহলে আপনারা কি করবেন? তাহলে তো আমার এত ভেঙে ভেঙে করানোর দরকার নেই। এখানে ফোরকাস্ট দেওয়া নাই দেখে আমি কি করলাম, 39 কি বসাই দিলাম। যদি এখানে আমি দিয়ে দিতাম যে 56 হচ্ছে আমার ফোরকাস্ট, তাহলে ফোরকাস্ট এখানে 56 হলে কি বাকি সব একই চেঞ্জ হবে না? এই অনুযায়ী সবগুলো অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। যত যেটা আসবে ফর্মুলা অনুযায়ী সেটা আমি বসাই দিব, সেগুলো অনুযায়ী চেঞ্জ হবে। তখন এখানে ফোরকাস্ট কত আসবে বলেন? তাহলে 0.2 আমি একটু করি। 0.2 ইন্টু আগের বছরের সেলস প্লাস 0.8 ইন্টু আগের বছরের ফোরকাস্ট। তাহলে দেখেন কত আসে। তাহলে এই দুটো কি সমান হলো? এখন দেখেন 39 আর এখানে কত 56 সমান হয়েছে? নো ম্যাম। তখন কিন্তু সমান হবে না, তখন আপনাকে সবগুলো এরকম ম্যানুয়ালি ধরে ধরে করতে হবে। দেখেন সিম্পল এক্সপোনেনশিয়াল বুঝতে পেরেছেন কিনা? তাহলে আজকে হল্ট মেথডে যাব। ম্যাম ফর্মুলা তো এটা হুবহু না দিয়ে অন্য ভাবে দিলে হবে না, যেমন লাস্ট সেমিস্টারে আমরা শিখছিলাম ইএসটি ডিটি দিয়ে কোনটা শিখছেন বলেন? এই ফোরকাস্টিংটাই আর কি। মানে যে সিম্পল এক্সপোনেনশিয়ালটা? হ্যাঁ তাহলে তো আপনারা পারেন, তাহলে আমি শিখাচ্ছি কেন এগুলো? ম্যাম ওটা স্ট্যাটিস্টিক্সে শিখছিলাম। অ্যান্সার কি সেম আসে তালহা? জি ম্যাম, প্রসিডিউর একদম সেম। ম্যাম প্রসিডিউর Yes, ma'am. একদম সেম, শুধু আর কি ফর্মুলাটা একটু অন্যরকম। ওটা কোনটা কোনটা গুণ করছেন বলেন তো? ফর্মুলাটা ডিএফটি দিয়ে কি করছেন? তো আমি ক্যাপাসিটি প্ল্যানিং মেথডে যেতে পারতাম, যদি এটা আপনার করাই থাকতো তাহলে তো আমি এটা করাইতামই না। তখন তো আমি ক্যাপাসিটি প্ল্যানিং করাতাম, কিন্তু এখন তো আর এগ্রিগেট প্ল্যানটা মনে হয় এবছর আর আপনাদের সাপ্লাই চেনে শেখা হবে না। এই হল্ট মেথড করছিলেন না শুধু সিম্পল এক্সপোনেনশিয়াল করছেন? ম্যাম শুধু সিম্পল এক্সপোনেনশিয়াল। পরীক্ষার হলের ফর্মুলাটা আমাকে একটু লিখে দিন, এই যে যেটা ওইটা আছে আমাকে একটু দেখেন তো, এটা ফর্মুলা কোনটা আমি ভুলে গেছি। ঠিক আছে, যদি অ্যান্সার সেম আসে তাহলে প্রবলেম নেই,
কোন ম্যাম অ্যাকচুয়াল সেলস দেওয়া ছিল আর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ফরকাস্টও দেওয়া ছিল, ওইটা ইএসটি T-1 ওটা দিয়ে করা হচ্ছে। একই তো কথা, একই কথা না? আমি তো Same, যত same. জানি সেমই কথা, তো হয়তো নাম চেঞ্জ থাকতে পারে। আমি যেটা ম্যাম আমরা একটা টেবিলেই সবকিছু করছিলাম, মানে ফোরকাস্টিং, ইরর, কারেকশন সবকিছু দিয়ে তারপরে করছিলাম, মানে একটা টেবিলের এই যে ভিতরেই হয়ে এখনো তো যেত। আমরা একটা টেবিলে বসলাম না, যে মাত্র তো আপনারা একটা টেবিলে হ্যাঁ হ্যাঁ মানে এখন তো আপনি এক্সেলে করছে দেখে মনে হচ্ছে ম্যাডাম হাতে করেন, এটা কিন্তু আমি যদি ক্লাসে পড়াতাম আমার 1.5 ঘন্টা চলে যেত। ঠিক আছে, আমরা কিন্তু আপনারা যখন করবেন একটা টেবিলেই করবেন, একটা টেবিলে করলে সুন্দরও লাগবে, আপনাদের টাইমও কম লাগবে। আপনারা একটা যেভাবে পারেন, যত ধরেন খাতার প্রেজেন্টেশন তো আপনাদের উপর, যে যত ভালোভাবে তত কম সময় নিয়ে যাবে না, কুইকলি করতে এই জন্য তো আর খুব খারাপ লেখা যাবে না, বাট কম সময়ের মধ্যে, যাতে সময় কম, আপনার কাছে আছে আধা ঘন্টা, কারো কাছে আছে 45 মিনিট, যে এই ম্যাথটা শুরুতে 45 মিনিটে করবে, সে যত ভালোভাবে করবে, যার কাছে সময় থাকবে 20 বা 25 বা 30, সে তত ভালো মতো করবে না, করতে পারবে না, সময় থাকবে না। তো এটা ডিপেন্ড করবে আপনাদের লেখার উপর, আপনাদের লেখার স্পিডের উপর, ওটা নিয়ে আমার কখনোই কোনো কমপ্লেন থাকবে না, বাট অ্যাপ্রোপ্রিয়েট করেন, এটাই হচ্ছে কথা। ওকে, তাহলে কি পরেরটাতে চলে যাবো? নাকি এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আপনাদের তো ক্লাস হচ্ছে আজকে কতদিন পর, এখনো যদি ঝিমানি ঝিমানি ভাব আসে, হবে? আরো কি 2 বছর থাকতে যাচ্ছেন 4th ইয়ারে? নো ম্যাম, হল ম্যাথ হচ্ছে একদম। শুনেন, আপনাদের ক্লাস করার কথা যখন আমি বলেছি, আপনাদের না দেওয়ার কারণটা কি, যে বাসায় বসে বসে ক্লাস করলে মানে সমস্যা কি হয় বলুন তো? যখন 28 তারিখ ক্লাস দিয়েছে আপনাদের পরীক্ষা, বাই চান্স যদি ক্যাম্পাস না খুলে, তাহলে 28 তারিখ কি পরীক্ষা হবে? তাহলে কি পরীক্ষা পিছাবে না? পরীক্ষা পিছালে কি আপনাদের জন্য ভালো না আমাদের জন্য ভালো? টিচারদের জন্য ভালো নাকি স্টুডেন্টদের জন্য ভালো বলুন? পরীক্ষা পিছালে মানে এটা আপনাদের অ্যাজাম্পশন কি, আমাদের সাথে একটু শেয়ার করুন তো, একদম ফ্রিলি একটু শেয়ার করুন, যে ম্যাডাম আমরা মনে করি পরীক্ষা পিছালে স্টুডেন্টদের জন্য ভালো। ম্যাম আমাদের জন্য ভালো না আসলে, মানে আমি পার্সোনালি যেটা মনে করি। এখন ম্যাম বাকিরা কি সেশন ল্যাগ রেগে যাবে, কারণ ইলেকশনও আছে। এই জিনিসটাই তো বোঝার আপনারা বুঝতে পারছেন না। যদি সিলেবাস আপনাদের বন্ধের মধ্যে শেষ হয়ে যায়, তখন তো আপনারা বলতে পারবেন যে স্যার পরীক্ষা 28 তারিখ, মানে আমরা 28 তারিখে দিব, আমাদের সিলেবাস কমপ্লিট। বাট বাই চান্স যদি সিলেবাস না শেষ হয়, তখন কোনো টিচার তো আপনাদেরকে বলবে যে সিলেবাস তো শেষ হয় না, তার মানে আরো 1 উইক ক্লাস হবে। 1 উইক হওয়া মানে কিন্তু 1 উইক আপনাদের এখানে পিছানো, আপনাদের ফাইনাল আবার 1 উইক পেছাবে। তো 18 তারিখ যেখানে ফাইনাল শুরু হওয়ার কথা, সেটা কি 18 তারিখ শুরু হতে পারবে? না ম্যাম? আবার যদি ফেব্রুয়ারিতে বাই চান্স ইলেকশন হবে, তো যেটা অবস্থা দেখে বুঝতেছি হবে, তো যদি ওইটার মধ্যে আপনারা কি বলে 16 ক্লাসকে দেখে এখন শিখতেছেন না, যে এক রোজার মধ্যে কিন্তু তারা পরীক্ষাটা না দিয়ে এখন ওদের একটা পরীক্ষা পেন্ডিং। এগুলো কিন্তু একটা পেইন, মানে আপনার পরীক্ষা হলো, ভালো খারাপ এক একটা হয়ে গেলে কিন্তু ঝামেলা শেষ, বাট পেন্ডিং আছে, এখন আপনাকে আবার ইন্টার্নশিপ করতে হচ্ছে, তখন মাথায় প্রেশার কিন্তু বেশি কাজ করে। সবার তো আর ভালো রেজাল্ট করার দরকার নাই, বাট তারপরে তো আপনাদের মিনিমাম তো 3.5 মেনটেন করতে হয়, রেজাল্ট একটা তো মিনিমাম রেজাল্ট মেনটেন করতে হচ্ছে। তার জন্য যার 3.5, সে কিছু না কিছু পড়ে, না পড়ে 3.5 করা যায় না, আমার যেটা মনে হয়। এখন দেখে টেখে আপনারা পারেন কিনা আমি জানি না, বাট আপনার নলেজ থাকতে হবে, দেখে লেখারও একটা ক্যাপাসিটি লাগে। আপনি কিছুই জানেন না টপিকের, বাট শুধু একজন একটা খাতায় দেখে দেখে লিখছেন, এটা কখনো সম্ভব না। আপনি কোনো একটা পয়েন্ট দেখে নিজের মতো লিখছেন, সেটা পসিবল, বাট না পড়ে আপনি কখনোই 3.5 বা 3.35 ও করা যাবে, আমার যদি বুঝি করতে হয়। এই জিনিসটা আপনাদের মাথায় আসে না, যে একটা অনলাইন ক্লাস করলে আপনাদের জন্যই সুবিধা। আমার পাশাপাশি অনলাইন ক্লাস করার দরকার আছে, আমার তো কোনো কাজ, আমি ক্লাস করবো, আমি ক্লাস নেবো, আমার কি প্রবলেম? সিলেবাস শেষ হওয়া থাকলে ক্যাম্পাসটা করলে আপনার বলবেন আমাদের সিলেবাস শেষ, আমরা পরীক্ষার সাথে সাথে দিতে পারবো। আর এমন তো না যে পরীক্ষার আগের দিন পড়িয়ে কালকে আপনাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, আপনারা সময় পাচ্ছেন, বাসায় বসে বসে আছেন, বাসায় বসে ক্লাস করা তো আরো মজা, বসে ঘুমায় যেভাবে ইচ্ছা সেভাবে ক্লাস করতে যাচ্ছেন, মানে ক্যাম্পাসে আসতে হচ্ছে না, এটাও তো অনেক টাইম সেভিং না? ক্যাম্পাসে আসতে আপনার 1.5 ঘন্টা লাগতেছে, আর এখন 4th ইয়ারে এসে ক্যাম্পাস ঘোরার কিন্তু সময় নেই। সময় আছে যে এসে সারাদিন ক্যাম্পাস ঘুরবেন? ওইটা সপ্তাহে 1 দিন 2 দিন করতে পারেন, সপ্তাহে 7 দিন ক্যাম্পাস ঘোরার টাইম আপনাদের এখন আর নেই। তখন নিজেরাই আফসোস করবেন, দেখবেন 4th ইয়ারের পর অনেকের যারা বিসিএস দিচ্ছেন, এই যে এখন 50তম আপনারা দিতে পারছেন না, নেক্সট যখন 51তম আসবে, দেখবেন আপনারাই আবার স্যারদের পিছ পিছ বলবেন যে স্যার আমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হোক,
কারণ পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন না, এটা জানেন তো? এই যে ওদের পরীক্ষাটা এখন পেন্ডিং, ওরা কিন্তু 50 পরীক্ষায় যদি নভেম্বরে এই শেষ না হয় ডিসেম্বরের মধ্যে, ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো আপনাদের এরকম 51 যখন আসবে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না যদি শেষ না হয়। বিভিন্ন ব্যাংকের পরীক্ষা আছে, এগুলোতে রেজাল্ট দেওয়ার পর অ্যাপ্লাই করা যায়। তো এগুলো তো অনেক বিষয় আছে, এগুলো এখনো কেন বুঝতে পারছেন না ফোর্থ ইয়ার এসে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওরা করলে মানায় যে না আমরা ক্লাস করবো না, এটা করবো না, আমাদের জন্য সুবিধা, বা বন্ধ দিলে সুবিধা। মানে ক্লাসটা পরে ক্লাস করেন বা না করেন সেটা আলাদা, বাট বন্ধ দিলে আমাদের জন্য সুবিধা। আর আপনাদের জন্য এটা সুবিধা আমি বলবো না, আপনাদের জন্য লস। আমরা এমবিএ কমপ্লিট করছি 2.5 বছর থেকে 3 বছর। তাহলে আমাদের যেখানে কমপ্লিট হওয়ার কথা ছিল 2021-এ, হ্যাঁ 21-এর ধরেন লাইক জুন জুলাইয়ের দিকে কমপ্লিট হওয়ার কথা, বা ডিসেম্বরে কমপ্লিট হওয়ার কথা। সেই এমপি আমরা কমপ্লিট করছি 2022-এ নভেম্বর ডিসেম্বরে। তার মানে 1 ইয়ার বেশি লাগছে আমাদের। তো এটা আমাদের সেশন যখন আপনারা লিখবেন, সেশন কিন্তু আর এভাবে লিখতে পারবেন না যে পরীক্ষা এত তারিখে হয়েছে, এত ডিটেলস আপনি ভাইয়া করে বলতে পারেন, বাট যখন ফার্স্ট ইমপ্রেশন আপনি সিভিটা দিবেন আপনাকে কিন্তু সেশনটাই লিখতে হবে। সেশনের মধ্যে দেখবে যে আপনাকে 2 বছর আগে পাস করছে। আর যারা ভাইবা বোর্ডে থাকে তারা কিন্তু একটু বয়স্ক থাকে, তাদের মাথায় এই চিন্তাগুলো আসে না যে হয়তো সেশন এত, যেমন আমরা 19-এ লিখে সেশন, বাট আমাদের পরীক্ষা শেষ হয়েছে 20-এ। এগুলো কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে আমি ডিফেন্স করতে পারবো যদি সে আমাকে এই রিলেটেড কোশ্চেন করে। আদারওয়াইজ যে হ্যালো ইফেক্ট দিয়ে সে যদি মনে মনে কোনো একটা বিষয় চিন্তা করে রাখে, তখন কিন্তু এটা আমি চেঞ্জ করতে পারবো না। অলরেডি আপনারা করোনার মধ্যে পড়ে গেছেন না? কোনো কি গ্যাপ হয়েছে আপনাদের নাকি পড়ে না? আপনাদের মধ্যে কি করোনার কোনো ইম্প্যাক্ট আছে পড়াশোনায় নাকি নাই? ম্যাম আমাদের এইচএসসি টা ডিলে করে হয়েছিল, ম্যাম এইচএসসি এপ্রিলে না হয়ে ডিসেম্বরে হয়েছে। ডিসেম্বরে হয়েছিল। তার মানে 6 মান্থ একটা গ্যাপ আছে। সেটস Yes, আবার ma'am. ক্লাস শুরু হওয়া থেকে শুরু করে সবকিছু মিলে হবে তো। আবার ইন্টার্নশিপের জন্য আবার আপনাদের 6 মাস চলে যাবে তো। এটা ডিফিকাল্ট। এখন হিসাব করছেন না, পরে হিসাব করবেন। বা আপনাদের মধ্যে অনেকে করতেছে, আপনি করছেন, আপনি মনে করছেন আমি করছি না, আর অনেকে কিন্তু এগুলো হিসাব করতেছে। যাদের ডিপার্টমেন্ট খুব পড়ার দরকার নেই তারা বিসিএস করবে, সমস্যা নেই তো। যে কোনো জবে পড়াশোনা করবে, আদার্স সেক্টরে ঢুকে যাবে, তারা ঠিকই করতেছে। সো নিজের ভালোটা এখন ইন্ডিভিজুয়াল নিজে কি করতে চাচ্ছেন এটা আইডেন্টিফাই করে কাজ শুরু করেন। আচ্ছা, হল্ট মেথডে চলে যাই। তাহলে হল্ট মেথড যখন আমরা বললাম, তখন বলছে এখানে আমরা কি শিখবো, এটা হচ্ছে ডাবল এক্সপোনেনশিয়াল। হল্ট মেথড না বলে আমি দুইটাই নামে বলতে পারি, ডাবল এক্সপোনেনশিয়াল। এখানে বলছে আমরা ফোরকাস্ট করব, লেভেল বের করব, ট্রেন্ড বের করব। তাহলে যখন ফোরকাস্ট করব, ফর্মুলাটা দেখেন, লেভেল বের করার ফর্মুলা। এখানে আগেরটা যেমন আমার এ থাকতো, মানে আলফা একটা থাকতো, এখন শুধুমাত্র আলফা থাকবে। ফর্মুলাটা এখান থেকেই বুঝাই। ফর্মুলাটা এখানে একটু লিখে দিই, এক্সেল ভালো করে লিখে দিই। আগে যখন আমার আলফার মান থাকতো, এখন আমার আলফার মান থাকবে সাথে সাথে বিটার মান থাকবে, মানে দুইটা। যেহেতু ডাবল এক্সপোনেনশিয়াল, দ্যাট মিন্স আমার ভ্যালু কয়টা দেওয়া থাকবে, দুইটা। আলফা দেওয়া থাকবে, সাথে সাথে একটা বিটার মান দেওয়া থাকবে। তাহলে যখন আমি ফর্মুলা লিখবো, দুইটা জিনিস বের করব। আবার বলছি, আমি কিন্তু দেখাচ্ছি এগুলো যাতে আপনারা লিংক করতে পারেন। ফোরকাস্ট তো আমরা জানি, ফোরকাস্ট বের করবো। তাহলে লেভেল বের করতেছি, ফোরকাস্ট বের করতেছি, ট্রেন্ড বের করতেছি। লেভেল, ফোরকাস্ট এবং ট্রেন্ড। এই যে লেভেল, ফোরকাস্ট এবং ট্রেন্ড। তাহলে আমরা আগে লেভেলটা শিখি যে কিভাবে আমরা লেভেলটা বের করতে পারি। লেভেলটা বের করবো কিভাবে, ফর্মুলা লেভেল আলফা ইনটু এ টি, মানে ওই বছরের যেটা আমার অ্যাকচুয়াল থাকবে তার সাথে আমি কি করব, লেভেল মানে আলফাটা গুণ করব, প্লাস 1 মাইনাস আলফা ইনটু আগের বছরের লেভেল, প্লাস আগের বছরের ট্রেন্ড। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা টু ফাইন্ড লেভেল। ফর্মুলাটা কি বোঝা গেছে? আলফা ইনটু যে বছর আপনি বের করছেন ওই বছরের অ্যাকচুয়াল সেলস প্লাস 1 মাইনাস আলফা
মানে আগের এখানে যেটা আলফা থাকবে সেখান থেকে 1 মাইনাস করে যেটা আসবে তার সাথে গুণ করবো কি আগের বছরের লেভেল প্লাস আগের বছরের ট্রেন্ড। যখন আমি ট্রেন্ড বের করব, ট্রেন্ড বের করার ফর্মুলা হচ্ছে বিটা ইনটু এই বছরের ট্রেন্ড, এই বছরের ট্রেন্ড যেহেতু আমি অলরেডি ট্রেন্ড বের করে ফেলছি, ট্রেন্ড সরি এই বছরের লেভেল, আমরা তো ট্রেন্ড বের করছি, এই বছরের লেভেল যেহেতু আমরা অলরেডি লেভেল বের করছি, তার মানে এই বছরের লেভেল মাইনাস আগের বছরের লেভেল তার সাথে বিটা গুণ প্লাস 1 মাইনাস বিটা ইনটু আগের বছরের ট্রেন্ড। ক্লিয়ার? ফর্মুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বিটা ভ্যালু এবং এই বছরের যে লেভেলটা আমি যে ফর্মুলা দিয়ে বের করছি সেই ভ্যালুটার সাথে আগের বছরের লেভেলটা মাইনাস করব, প্লাস করব 1 মাইনাস বিটা ইনটু আগের বছরের ট্রেন্ড। তাহলে এইটা করে আপনি কিন্তু ইজিলি এই ভ্যালু বের করতে পারবেন। এখন দেখেন পরীক্ষার হলে আপনাকে এই দুইটা জিনিস দেওয়া থাকবে, এই দুটো জিনিস দেওয়া থাকবে, পিরিয়ড দেওয়া থাকবে অ্যাকচুয়াল। তাহলে আমরা লেভেল বের করব। তো যখন আমি ইনিশিয়ালাইজেশন সেম জিনিসটা আগে যেটা পড়ছি সেম ইনিশিয়ালাইজেশন যখন বলবে এখানে আমার ট্রেন্ড নাই আমি এখানে করতে পারবো না, আমার এখানে স্টার্ট করতে হবে ওই বছরের, মানে ইনিশিয়ালাইজেশনের মেইন ইম্পর্টেন্স হচ্ছে আমি ওই বছরের সাথে কি করতে পারি 180। আমার যেহেতু 2 দিয়ে স্টার্ট হচ্ছে, আমার আগের বছরে কিছু নেই, তার মানে এখানে আমি লেভেল বের করতে পারবো না, ট্রেন্ডও ফোরকাস্ট পারবো না। আমার স্টার্ট করতে হবে কি লেভেল 2 দিয়ে, ওইখানে এসে লেভেলটা কি হয়ে যাবে ওই বছরে যেটা অ্যাকচুয়াল আছে ইনিশিয়ালাইজেশন বলে এটাকে আমি আবার কি করব লেভেলে দিয়ে দিব। এবং ট্রেন্ড বের করব কিভাবে, এটা মাইনাস এটা, তার মানে অ্যাকচুয়ালস মাইনাস অ্যাকচুয়াল সেলস। কেন মাইনাস করছে ওটা আমি পরেরটাতে আসলে আপনারা বুঝতে পারবেন। এটা দিয়ে আমি কি পাবো ট্রেন্ড, এবং ফোরকাস্টটা হচ্ছে আগের বছরের দুইটার যোগফল, মানে আগের বছরের ট্রেন্ড। তাহলে এখানে ফোরকাস্টের ফর্মুলাটাও লিখে দিই। ফোরকাস্টের ফর্মুলা হচ্ছে আগের বছরের লেভেল মাইনাস আগের বছরের ট্রেন্ড। তাহলে আমি সেম ভাবে এখানে আমি আগের বছরের লেভেল পাইছি 180, তার সাথে ট্রেন্ড পাইছি 25। ট্রেন্ড 25 কিভাবে পেলাম, অ্যাকচুয়ালস মানে 180 মাইনাস 155 মাইনাস করে আমি কত পেয়েছি 25, এবং এই দুইটার যোগফলে কি হবে পরবর্তী বছরের লেভেল, মানে 3 লেভেল হচ্ছে বা ট্রেন্ড ফোরকাস্ট হচ্ছে কত 205। তাহলে আমরা বের করতে পারবো তখনই যখন প্রিভিয়াস আমার ভ্যালুটা দেওয়া থাকবে। তাহলে আপনি এখানে কিন্তু ফোরকাস্ট বের করতে পারবেন না, কারণ আপনার দেখেন কেন আমরা এখান থেকে শুরু করছি, আমরা যখন ট্রেন্ড বের করি ট্রেন্ড বের করার জন্য কিন্তু আমার আগের ভ্যালুটা দরকার, আগের ভ্যালুটা দরকার না, কিন্তু ট্রেন্ডের জন্য কিন্তু আমার আগের ভ্যালু নাই। ট্রেন্ডের ফর্মুলাতে কি লাগবে অ্যাকচুয়ালসটা আছে, বাট এই যে আগের যে ভ্যালু এটা কি আছে আপনার কাছে, এই লেভেলটা কিন্তু নাই। আবার সেম ভাবে এই লেভেলটা কিন্তু আপনার কাছে নাই, এই ট্রেন্ডটা কিন্তু আপনার কাছে নাই। তার মানে যেখান থেকে আপনার পুরো ইনফরমেশন কমপ্লিট হবে সেখান থেকে আপনাকে শুরু করতে হবে। তো যখন আমার কোশ্চেনে এতটুকু থাকবে তখন আমি স্টার্ট করব উইথ 2 দিয়ে। ফর এক্সাম্পল এখানে আপনাকে একটা ভ্যালু আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, তখন কিন্তু চাইলে আপনি ইজিলি এই দুইটা কি করতে পারবেন আলাদা করে ফর্মুলা দিয়ে বের করতে পারবেন। আর যদি আমি না দেই তখন মনে করতে হবে এই ভ্যালু যেটা আপনার অ্যাকচুয়াল সেলস এটাই আপনার অ্যাকচুয়াল লেভেল। ট্রেন্ড কিভাবে পাবো, অ্যাকচুয়াল সেলস এর কারেন্ট পিরিয়ড থেকে আগের পিরিয়ডটা মাইনাস করে 25, এবং ফরকাস্টের ফর্মুলা আমি জানি আগের দুইটাকে যোগ করলে আমি 25 পেয়ে যাচ্ছি। এতটুকু কি ক্লিয়ার? ইনিশিয়ালাইজেশনটা বুঝতে পেরেছেন কিনা? ম্যাম আগের বছরের লেভেল আর ট্রেন্ড যদি না থাকে তো লেভেলটা হবে গিয়ে আমার বছরের অ্যাকচুয়াল যেটা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই বছরেরই ট্রেন্ড হচ্ছে এই বছরের অ্যাকচুয়ালের থেকে আগের বছরের অ্যাকচুয়ালটা মাইনাস। মাইনাস করে দিব। আর ফোরকাস্টটা কি তাহলে পরবর্তী বছরের যোগফল দুইটা যোগফল। ওকে, তাহলে এখন আমরা 3 তে আসি। 3 তে এসে আপনি ফর্মুলা বসান, মাত্র যে ফর্মুলাটা এখানে শিখেছেন। কি কি ফর্মুলা করছেন? ম্যাম লেভেল এন্ড ট্রেন্ডে হ্যাঁ লেভেল আর ট্রেন্ড। তাহলে লেভেলটা কি করছিলেন আলফা, তারপর
ইনটু ম্যাম ইনটু অ্যাকচুয়াল সেলস ওই ইয়ারে। মানে ওই ইয়ারের অ্যাকচুয়ালস করেন, খাতায় করেন, প্লাস 1 মাইনাস আলফা ইনটু আগের বছরের লেভেল প্লাস আগের বছরের ট্রেন্ড। এটা করে আপনার অ্যান্সার আসবে 306। হয়েছে সবার? সবাই খাতায় করেন। তাহলে লেভেলে চলে আসেন, এটা করা হলে লেভেল আসে। লেভেলটাতে ফর্মুলা কি বললাম? বিটার ভ্যালু ইনটু এই বছরের আগে, এই যে 11 মানে কি আপনি যে লেভেলে আছেন, তার মানে অ্যাকচুয়াল যেটা আছে সেখান থেকে আপনি মাইনাস করবেন কি দিয়ে? আগের বছরের লেভেল প্লাস 1 মাইনাস বিটা ইনটু আগের বছরের ট্রেন্ড, এবং এখান থেকে আপনি পাবেন 39 ইয়োর ট্রেন্ড ইন পিরিয়ড 4। তাহলে ফরকাস্ট কত? ফরকাস্ট হচ্ছে এই যে দুইটা, মানে এটা এই ফরকাস্ট কিন্তু এই বছরের ফরকাস্ট না, মানে 3 ইয়ার্স এর ফরকাস্ট না, এটা কিন্তু কি 4, মানে 4 পিরিয়ডের ফরকাস্ট হচ্ছে 243, তার মানে 216 প্লাস 27 যোগ করলে কত হবে? 249, 244 বা 243.2 যেটা আসে কাছাকাছি আসবে। প্রতিটা এরকম করেন, এতটুকু করার পর আজকে ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা উইন্টার মেথড করব। উইন্টার মেথড কিন্তু আরো একটু ডিফিকাল্ট, এটা না বুঝলে কিন্তু উইন্টার মেথডটা বুঝতে পারবেন না। এতটুকু করেন, যতটুকু বের করা আছে, ফোরকাস্ট পর্যন্ত বের করা আছে এতটুকু সবাই ম্যানুয়ালি একটু করেন। কারো প্রবলেম হলে আমাকে বলেন। ম্যাম ট্রেন্ডে 27.2 কিভাবে আসলো মিস আরেকবার একটু বলবেন? যে ফর্মুলাটা দেখেন, বিটা ভ্যালু ওই বছরের লেভেল মাইনাস আগের বছরের লেভেল, তার সাথে গুণ করবেন বিটা ভ্যালু প্লাস 1 মাইনাস বি ইনটু আগের বছরের ট্রেন্ড। করেছেন? আমি দেখি তাহলে কত আসবে বলেন, যে করছেন একটু বলেন কত আসে। বিটার ভ্যালুটা করছি, ট্রেনটা করতেছি, ট্রেন তাহলে কত? বিটার ভ্যালু 2 ইনটু এই বছরে কত আছে, এই বছরের লেভেল কত? 216 মাইনাস আগের বছরের লেভেল কত? 180 ইনটু প্লাস 1 মাইনাস বিটা, তার মানে হচ্ছে 0.8 ইনটু আগের বছরের ট্রেন্ড। আগের বছর ট্রেন্ড আমার এখানে কত? 25। এই যে এটা করলে আপনার 27.2 আসবে। ইয়েস ম্যাম। ঠিক আছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম এসেছে। ওকে, তাহলে আই থিংক আপনারা এই তিনটা মেথড, চারটা মেথড হয়, মুভিং এভারেজ, ওয়েট এভারেজ, সিম্পল, না পাঁচটাই কাছাকাছি, চারটা করবেন। সাথে সাথে প্রতিটা মানে ওয়েট এভারেজ এর এরকম ফরকাস্টিং এরর টেকনিক সেগুলো করবেন, মানে ফরকাস্ট এরর, অ্যাবসোলিউট এরর, স্কয়ার এরর যা আছে সবগুলো বের করবেন। বের করে নেক্সট ক্লাস পর্যন্ত করে রাখবেন। আমরা ওই ক্লাসটাতে হচ্ছে উইন্টার মেথড করব, আর আপনাদের বইয়ের চ্যাপ্টার 10 স্টার্ট করব। ও আপনাদের তো একটা কাজ আছে, তো শেষ হয় নাই, অ্যাসাইনমেন্ট আছে না? অ্যাসাইনমেন্ট কি দেওয়া লাগবে না? অ্যাসাইনমেন্ট না, প্রেজেন্টেশন। ঠিক আছে, টার্ম পেপার করবেন এবং প্রেজেন্টেশন টপিক। এখানে একটা টপিক আছে। আপনাদের টোটাল গ্রুপ কয়টা? ম্যাম এ সেকশনে 9টা আর বি সেকশনে ম্যাম 10টা। তার মানে 18টা, তাই তো? এই 18টা টপিকে কি বলছিলেন বলুন? ম্যাম 19টার গ্রুপ। 19টা গ্রুপ, ঠিক আছে। তাহলে 19টা গ্রুপে এই 8টা টপিক নেবেন। ডাবল করলে হয়, 8 দুগুণে 16, মানে ডাবল 16, 17, 18, 19, আরো 3টা থাকে, সমস্যা নেই। একটু ভাগ করে নিয়ে নেন, নাকি আমি আবার ভাগ করে দিব? ম্যাম আপনি একটু ভাগ করে দিলে মনে হয় সুবিধা হয়। আচ্ছা, আমি কিন্তু জানি না কার গ্রুপে কে পড়তেছে। 1 এবং 19, ঠিক আছে? টপিক কিন্তু আলাদা হবে, আমি বলে দিব। 2 এবং 18,
3 এবং 17। ম্যাম হুম ম্যাম আমাদের তো গ্রুপ ম্যাম সেকশন ওয়াইজ আর কি ম্যাম টোটালে বলেছি ম্যাম এভাবে এ- ম্যাম। তাহলে একটা কাজ করেন, মানে এ সেকশন বি সেকশন এরকম করে নেন। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমাকে বলেন, তাহলে সেকশন 1 এর 1 আবার 1, মানে এটা এ এটা বি। ঠিক আছে, এবার কি বোঝা যাচ্ছে কিনা? ম্যাম। তাহলে 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, 7 7, 8 8। হয়েছে না? হওয়ার কথা তো মনে হয়, দেখেন তো আগে বাকি আছে কারো গ্রুপ, কারো গ্রুপ নাম্বার বাকি থাকলে আজকে যদি অ্যাসাইন না করি আমি কিন্তু আর এটা বলবো না, আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবো। ম্যাম বি সেকশনে আরেকটা গ্রুপ বেশি আছে। কোন সেকশনে? সেকশন বি। সেকশন বি। আপনার গ্রুপ নাম্বার কত? 10? জি ম্যাম 10। 10। কোনটা তো আপনাকে দেওয়া যায়? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার বলেন। ম্যাম আমরা তো একবার প্রেজেন্টেশন দিয়েছিলাম, আমাদের মানে ফার্স্ট প্রেজেন্টেশনটাই আমাদের ছিল, এখন কি আমরা আবার দিব? না, ওই যে গ্রুপ, আপনার কত গ্রুপ? ম্যাম গ্রুপ নাম্বারটা তো আমার মনে নেই, আপনি হচ্ছে এ সেকশনের 2 জন আমরা দিয়েছিলাম আর বি সেকশনের আমরা 3 জন আপনাদের মিলে গ্রুপ 5 নাম্বার জন। গ্রুপ আলাদা ছিল না? ম্যাম আলাদা গ্রুপ ছিল কিন্তু আপনি বলেছিলেন ওই 2 আমার জনের কথা সাথে শুনুন, আমাদের 3 জনকে দিতে। সবগুলো তো আলাদা ছিল গ্রুপ, তাই না? জি তো জি যারা ম্যাম। প্রেজেন্টেশন দিয়েছেন 5 জন, আপনারা হচ্ছে টার্ম পেপারটা করবেন যার যার গ্রুপের সাথে, আপনাদের প্রেজেন্টেশন দেওয়ার দরকার নাই। টার্ম পেপারে আপনাদের নাম দিতে বলবেন, আর প্রেজেন্টেশন দিবে লেফট যে গ্রুপ মেম্বারস আছে তারা। ঠিক আছে ম্যাম। ঠিক আছে? ম্যাম আমাদের প্রেজেন্টেশন গ্রুপে যারা ছিল তার ভিতর থেকে আর কি একজন রিঅ্যাক্ট নিয়েছে, তো আমরা যারা আছি মেবি 3 জনই আছি এখন, তো আমরা 3 জনই টার্ম পেপার করে দিই। আলাদা টার্ম পেপার করার দরকার নেই, আপনাদের এক্সিস্টিং যে গ্রুপ আছে না জি জি ওটার সাথে দিয়ে দিবেন, ঠিক আছে ম্যাম। যার থ্যাংক ইউ। যার যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে 10 নাম্বার একটা বাকি আছে, 10 নাম্বারটা কোথায় দেওয়া যায়? এখানে দিই, এখানে অনেক টপিক আসবে। এটা হচ্ছে সেকশন বি বললেন না আপনি? জি ম্যাম। দেখেন ঠিক আছে কিনা, সবাই কি টপিক পেয়েছেন? এখন কি করতে হবে সেটা বলি। ফুড সাপ্লাই চেইন সেফটি এবং ট্রান্সপারেন্সির ক্ষেত্রে আপনি ওদের সাপ্লাই চেইনের ক্ষেত্রে কিভাবে কাজ করে, তাহলে যে কোম্পানি পেয়েছেন, আমি একটু ইন্ডিভিজুয়াল ভাবে বলি। যেমন এখানে একটা কাজ করবেন, এখানে দেখবেন যে একটা কোম্পানিকে ধরবেন, ফর এক্সাম্পল ফুড রিলেটেড কোন কোন কোম্পানি বিজনেস করে সেটাকে আইডেন্টিফাই করবেন, তাদের এক্সিস্টিং সাপ্লাই চেইনটা কিভাবে পারফর্ম করে সেটা বলবেন, এবং তারা কিভাবে তাদের সাপ্লাই চেইনটাকে আরো ট্রান্সপারেন্ট করতে পারে, কিভাবে কোঅর্ডিনেশন বাড়াতে পারে, এটা নিয়ে লিখবেন হচ্ছে ফুড সাপ্লাই চেইন সেফটি এবং ট্রান্সপারেন্সি যাদের টপিক। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এবং লিখার ফরম্যাট সব সেম আগের মতোই, আমি তাও একটু আপনাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিব যে কিভাবে লিখবেন। সেকেন্ড ওয়ান হচ্ছে ই কমার্স লাস্ট মাইল ডেলিভারি অপটিমাইজেশন। এটা যে কোনো একটা কোম্পানিকে, যেমন দারাজের কথা বললাম, যে কোনো একটাকে দারাজ, বাংলাদেশে আর কি কি আছে সেরকম বাংলাদেশের পাশে, যেহেতু আমি অ্যামাজন আলিবাবা লিখছি, আপনাদের অ্যামাজন আলিবাবা দরকার নেই, আপনারা দারাজ এবং বাংলাদেশের আর একটাকে ধরতে পারেন। তাদের লাস্ট মাইল ডেলিভারি অপশনটা কিন্তু আপনাদেরকে পড়িয়েছি, যেখানে আমাদের কি হোম ডেলিভারি দেয় না, তো ওইটা নিয়ে লিখবেন যে ওই কাজটা তারা কিভাবে করে ইন সাপ্লাই চেইন। তারপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট যাদের পড়েছে, একজন ধরবেন স্বপ্নকে, একজন ধরবেন আগোরা, অথবা আরো যদি বড় যেটা আছে সেটা, অথবা আরেকটা করতে পারেন, এখানে আপনারা চালডারকেও নিয়ে আসতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। 2 জন 2 কোম্পানি নেবেন, যেখানে 2 জন দিয়েছেন 2 জন 2 কোম্পানি নিয়ে কাজ করবেন। তো ওইখানে পিওএস সফটওয়্যার দিয়ে কিভাবে পিওএস সফটওয়্যার বা কে কোন সফটওয়্যার ব্যবহার করে তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কমপ্লিট করে সেটা বের করবেন, টু ইনক্রিজ দেয়ার সাপ্লাই চেইন ভিজিবিলিটি। ক্লিয়ার? আমি কিন্তু আর এটা একটু যে টপিক একটু লিখে রাখেন। দেন হচ্ছে রোল অফ হিউম্যানিটেরিয়ান সাপ্লাই চেইন ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটাতে আপনারা লাস্ট ইয়ারের একটা আমাদের বন্যা হয়েছিল মনে আছে, এখানে যদি আমাদের সাপ্লাই চেইনটা ভালো থাকতো, যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ডিস্ট্রিবিউট করতে পারতাম, তাহলে কিন্তু এটা যে ডিজাস্টার বা ক্ষতি সেটা কিন্তু আরো কমে যেত। তাহলে এরকম যে কোনো, মানে আপনারা 2টা ডিজাস্টারের কনসেপ্ট ধরে যে আমরা আমাদের সাপ্লাই চেইনটাকে এভাবে আরো ভালো করতে পারি। 6 নম্বরে যেটা আছে, এখানে আপনারা কি করবেন, 5টা গ্রুপ আছে, 5টা গ্রুপ
5টা টেকনোলজি নেবেন। একজন নিলেন বিগ ডাটা অ্যানালিটিক্স, একজন, আমি কিন্তু বলে দিচ্ছি টেকনোলজি গুলো, একজন নেবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে এনে নেবেন বিগ ডাটা অ্যানালিটিক্স বা ডাটা অ্যানালিটিক্স নেন। 6 আর একটা গ্রুপ নেবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর একটা গ্রুপ নেবেন ডিজিটাল টুইন টেকনোলজি, 7 নেবেন মেশিন লার্নিং, 10 নেবেন 3D প্রিন্টিং। অথবা আপনারা নিজেরাও দেখেন, যদি আপনাদের কাছে যে ম্যাডাম আমি এই টেকনোলজিটা পেয়েছি, এটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে, এরকম 5 জন 5টা টেকনোলজি নিয়ে এই টেকনোলজি কোন সাপ্লাই চেইনে বা কোন ধরনের সাপ্লাই চেইনে কিভাবে ইমপ্যাক্ট করে সেটা লিখবেন। সার্কুলার সাপ্লাই চেইনে কোন একটা কোম্পানিকে বেস ধরে তাদের সার্কুলার সাপ্লাই চেইনের পলিসি কি। আমি আপনাদের আকাশের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ওরা যে ওয়েস্টেজ গুলো করে, এরা সবগুলো আবার কি করে, ওরা এনার্জিতে কনভার্ট করে। এরকম একটু যদি পসিবল একটু ঘুরে ঘুরে দেখবেন যে কিভাবে তারা সাপ্লাই, ইভেন আমাদের বাংলাদেশের যে ময়লাগুলো আমরা ফালাই, এরা এদের ওয়েস্টেজ বাংলাদেশ কিভাবে এটা মেনটেন করে, সবাই কি পড়ায় ফেলে নাকি এটার কোনো প্রসেসিং সিস্টেম আছে কিনা, প্লাস্টিক গুলার কোনো প্রসেসিং সিস্টেম আছে কিনা, এটা আপনি 7 যারা আছেন তারা লিখবেন। এবং এই টপিকটা তো 2 বার হয়ে গেছে তাই না, এটা চেঞ্জ করতে হবে। এটা হবে তাহলে সাপ্লাই চেইন ডিজিটালাইজেশন। এখানে এটা না দিয়ে যাদের চ্যাপ্টার 9 আপনারা দিবেন হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন, এখানে আপনারা দেখাবেন হচ্ছে আমাদের যে প্রোডাকশন করেন, নরমালি সব প্রোডাকশন গুলো কোথায় থাকে, ম্যাক্সিমামই থাকে গাজীপুর, অথবা যেগুলো ফুড রিলেটেড পাবনা, নরসিংদী, এরকম কিন্তু কোনো কোনো কিছু জোন আছে বাংলাদেশে, এরকম সেক্টর করা আছে এসিএমএ সেক্টরে, মানে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে এখানে সেক্টর ভাগ করা আছে যে কোন সেক্টরটার জায়গা কোন জায়গায়, কোন সেক্টরটা সব থেকে কোন এলাকা, চামড়া শিল্প এটা কি কোথায় করে বেশি, হাজারিবাগ। তার মানে এরকম ডিস্ট্রিবিউশন সেন্টার গুলো কিভাবে ডিস্ট্রিবিউট করে, কোন একটা কোম্পানিকে এক্সাম্পল হিসেবে ধরে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আপনারা ডিসক্রাইব করবেন। তাহলে 2 জনে 2টা করবেন। কারো অ্যাসাইনমেন্ট নিয়ে বা এটা অ্যাসাইনমেন্ট না, বেসিক্যালি টার্ম পেপার হবে আর কি। টার্ম পেপার নিয়ে কোনো প্রবলেম আছে? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাজিদা বলেন। ম্যাম আমাদের প্রিভিয়াস সেমিস্টার গুলোতে আমরা প্রেজেন্টেশন টিম 5 জন ছিলাম, কিন্তু এবার কিছু কারণে আমরা প্রেজেন্টেশন মেম্বার 3 জন হয়ে গিয়েছি। তো ম্যাম আমরা অ্যাপ্রোচ করেছিলাম আমাদের সেকশন এ তে অন্য মেম্বার্স নেওয়ার জন্য, তো ম্যাম আমরা কোনো মেম্বার্স পাইনি। তো আমরা কি 3 জন মিলে প্রেজেন্টেশনটা কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ, 3 জন মিলে পারবেন, আমাদের মেম্বারে আমার প্রবলেম নেই। আপনার গ্রুপ লিস্ট এখানে আছে তো? জি ম্যাম, জি। ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাম। আর কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমি ক্লাস আজকে শেষ করব। ম্যাম আমরা কি তাহলে একটা করে কোম্পানি নিব, যেমন স্বপ্ন, চাল, ডাল, লাইক হ্যাঁ একটা? হ্যাঁ, একটা নিয়ে ওদের সাথে একটু কথা বলেন, আশেপাশে ব্রাঞ্চ থাকে বা যদি আউটলেট থাকে ওইখানে গিয়ে একটু কথা বলে ওদের সাথে দেখেন, ওদের ওইটা যদি দিবে না আমি যত জানি, বা ট্রাই করেন একটু কতটুকু ইনফরমেশন গ্যাদার করা যায়, কোনো কোশ্চেন আর করা লাগে কিনা ওকে, ট্রাই করে সো দেখেন। পিওএস এন্ড হচ্ছে কোন সফটওয়্যার ইউজ করতেছে ইনভেন্টরির জন্য, আর সাপ্লাই চেইন ভিজিবিলিটিটা ওদেরটা কেমন, রাইট? নরমালি আমি যেটা বুঝতেছি পিওএস বলতে তো পয়েন্ট অফ সেলস, আর এটারই তো Point of বিভিন্ন sale. সফটওয়্যার আছে। হ্যাঁ, ওটা একটু জি। দেখেন, আমি তো আমার ইনস্টার মাথা থেকে বললাম, আপনারা যখন কাটাকাটি করবেন আমার থেকে আরো বেটার বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর আমি ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা, 1 মিনিট, আমি তো চ্যাট জিপিটি দিয়ে করলে হবে না, আপনাদের এআই রেস্ট্রিকশন হচ্ছে 25%। এআই থেকে 25% নিতে পারবেন, ওটা রিপোর্ট সহ আমি দেখবো। বেশি গ্রুপ না আমার, মাত্র 19টা গ্রুপ, 19টা রিপোর্ট আমার জেনারেট করতে কিন্তু সময় লাগবে না। ঠিক আছে, হার্ড কপি দিবেন, সফট কপি দিবেন, দুইটাই লিখে দিই এগুলো। আর ম্যাম প্লেগরিজম? হ্যাঁ, এটা হচ্ছে 25%। সিমিলারিটি হচ্ছে 25%। ঠিক আছে, এই দুইটা মাস্ট মেনটেন করতে হবে, নট অনলি সিমিলারিটি, এই দুইটা। আমি যেন দেখি এগুলো যত পেজ নিয়ে, মানে আবার খুব ছোট করবেন না, একটা টার্ম পেপার যতটুকু লাগে। আচ্ছা, এটা আমি একটু বাড়াই দিই, 25 না দিয়ে 30 দিই। যাক, একটু বাড়াই দিলাম। এখন এই দিয়ে ইউজ করুন, বাট এই ভালো মতো অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগাই। এখন কি যেন কোশ্চেন করলেন, বলেন।
ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সে কি অবস্থা আপনার এখন? ম্যাম আগের চেয়ে একটু ভালো। আগামী শনিবারে সার্জারি হবে ম্যাম। ম্যাম আমি হচ্ছে ওই ডাক্তার ভিজিটে আসার কারণে আমি হুম। একটু লেটে জয়েন করছিলাম আরকি। যার কারণে আচ্ছা, সমস্যা নাই। যে আমাকে মনে হয় আরেকজন এখানে নাম দিয়েছেন, প্রাপ্তি। প্রাপ্তি না আপনার নাম? ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমার রোল 52, কারেন্ট ছিল না দেখে ম্যাম আমার 10-15 মিনিট লেট হয়েছে জয়েন দিতে। তো তার মধ্যে অ্যাটেন্ডেন্স আর এসএস নেওয়া হয়ে গিয়েছিল। আমারটা আমি একটু 10 কাইন্ডলি মিনিট দেওয়া যাবে? 10 মিনিট কিন্তু ওয়েট করছি। আপনারা 10 মিনিটের মধ্যে যদি জয়েন না করেন তাহলে কি হবে বলেন? আশিক আপনারটা আর ওই যে শুরুর দিকে নক দিয়েছেন প্রাপ্তি। আচ্ছা সাজিদ আপনারটা দিলে 3-4টা তার হাতে দিয়ে রেখে ওখান থেকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। ম্যাম আসসালামু ওকে আলাইকুম। ম্যাম। হ্যাঁ, এখন আর শোনা যাবে না। কেন এরকম করলে কিন্তু কাটতেই দিব না। যদি এখন সবাই রিকোয়েস্ট করতে না, থাকে। না ম্যাম আমার আসলে নেটে প্রবলেম ছিল। আমি 12টার দিকে ঢুকতে পেরেছি অনেকক্ষণ ট্রাই করার পর। এখন এই যুগে এসে নেটে প্রবলেম থাকা এটা কেমন যেন একটু হাস্যকর লাগে। আপনার কি গ্রামে বাড়িতে? ম্যাম জি ম্যাম, রিসেন্টলি না আমার নেটওয়ার্কেও প্রবলেম আছে এখানে। বাংলা লিংকের নেটওয়ার্ক অনেক বেশি প্রবলেম করছে, আসছিলই না কোনোভাবে। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। থ্যাংক ইউ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমি অ্যাড ছিলাম ম্যাম, ওয়াইফাই ডিস্টার্ব করছিল দেখে ম্যাম বারবার বের হয়ে যাচ্ছিলাম। ম্যাম একটু কাইন্ডলি কনসিডার করতেন, ম্যাম পুরো ক্লাসে ছিলাম। ম্যাম আমার কল আসছিল একটা, এই জন্য ওই সময়টাতে একটু বাইরে ছিলাম। এমনি বাকি ক্লাস ছিলাম, ওই সময়টাতে একটাও মানে রেকর্ড হয়নি আমার অ্যাটেন্ডেন্সটা। ম্যাম কি রোল কারণে 95। এখন কি করণীয় বলেন? আসসালামু আলাইকুম ম্যাম, আমার অ্যাটেন্ডেন্স তো দিতে পারিনি। আচ্ছা কি নাম যেন? তালহা, আপনি যে এখন যারা প্রেজেন্ট আছে এদের সবাইকে নিয়ে নেন, ঠিক আছে? এটাই নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম ওই যে আমাদের যে আগের প্রেজেন্টেশন গ্রুপ ছিল ম্যাম 5 জনের, কোন একটা কারণে ম্যাম ভেঙে গেছে। এখন আমাদের 2 জন প্রেজেন্টেশনের গ্রুপ আছে। ম্যাম আমরা 2 জন কি দিতে পারবো? তো আপনার কি গ্রুপ নাম আছে এখানে? আমি বলি 2 জন 1 জন, আপনি যদি 1 জন দিতে পারেন আমার প্রবলেম নেই। যেমন পুরো কাজ আমি একা করছি, প্রবলেম নেই। আর যদি জি মনে করেন একা করলে প্রেশার হয়, আমি কারোর সাথে জয়েন করতে চাই, সেটা আপনারা বুঝেন। বাট ম্যাক্সিমাম 6 জন হলে আমি একটু মানে করতে পারেন, বাট এর বেশি আর যায় না আরকি। একটা দুটো জি গ্রুপের 6 জন থাকতে পারে, সমস্যা নেই। জি থ্যাংক ইউ। তাহলে আপনি কি নিয়েছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর বৃহস্পতিবার আমাদের মিটিং থাকার কারণে মনে হয় ক্লাস হবে না।